আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানে হামলা, ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির হত্যাকাণ্ড এবং তার প্রতিশোধ হিসাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের মিসাইল হামলা। বলতে গেলে পুরো মধ্যপ্রাচ্যে এখন একটা যুদ্ধ অবস্থা তৈরি হয়েছে। কিন্তু এই যুদ্ধ অবস্থা কতদিন চলবে, এটিকে কতদিন চলতে দেওয়া হবে, সেই নিয়ে ইতিমধ্যে আলাপ আলোচনা শুরু হয়ে গেছে। এবং আলাপ আলোচনা শুরু হয়ে যাওয়ার কারণ, প্রত্যেকেই অর্থনৈতিক ক্ষয়ক্ষতির হিসাবটা আঙ্গুলে গুনতে শুরু করে দিয়েছেন। দর্শক, আপনারা যারা এই ঘটনা প্রবাহ ফলো করছেন তারা নিশ্চয়ই জানেন, খেয়াল করে দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্প নিজেও কথা বলার জন্য ইরানের পরবর্তীতে কারা সরকার গঠন করবে তাদের সঙ্গে আলোচনা করার জন্য পথ খুঁজছেন, সেরকম বক্তব্য তিনি দিয়েছেন। যদিও আজ সন্ধ্যায় এবিসি নিউজের যিনি ওয়াশিংটন চিফ করেসপন্ডেন্ট, তার একটা টুইট আমি পড়ছিলাম। তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোন কনভারসেশনের উদ্ধৃতি দিয়ে বলছিলেন যে ডোনাল্ড ট্রাম্প তাকে বলেছে যে কার সঙ্গে কথা বলবেন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, মানে পরবর্তীতে যাদের নেতৃত্ব নেবার তিনজনই নাকি, মানে 3 লেভেল পর্যন্ত সবই নাকি মারা গেছে। ফলে ইরানের অবস্থাটা এমন হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের ভাষায়, যে কাদের সঙ্গে আলোচনা করবে তেমন কাউকে তারা খুঁজে পাচ্ছে না। কিন্তু আমেরিকার অবস্থাটা হচ্ছে তারা এখন কথা বলতে চায় ইরানের সঙ্গে, এটি হচ্ছে বাস্তবতা। কিন্তু কেন এই অবস্থাটা, কিংবা এই অবস্থাটি আরও দীর্ঘদিন চলতে থাকলে কি সমস্যা হবে, এই যে সমস্যার জায়গাটি, সেটি এখন সবাইকে ভাবিয়ে তুলেছে। আমরা পত্রপত্রিকায় দেখেছি যে সবার চিন্তার মধ্যে আছে তেল নিয়ে, দেশে দেশে তেলের দাম বেড়ে যাবে, কিংবা হরমুজ প্রণালীতে ইতিমধ্যে তেল সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে, সেই সব নিয়ে বেশ আলাপ আলোচনা হচ্ছে, পত্রপত্রিকায় রিপোর্ট হচ্ছে। এটি সত্য যে ইরান তার টিকে থাকার জন্য, তার সার্ভাইভালের জন্য, তার যে ওয়েল রেভিনিউ তার উপর তাকে নির্ভর করতে হয়। আবার ডোনাল্ড ট্রাম্পের জন্য হচ্ছে এটা অত্যন্ত ক্রুশিয়াল একটা ব্যাপার। দক্ষিণ আমেরিকাতে, উত্তর আমেরিকাতে সবাই যেহেতু গাড়ি চালায়, তারা, মানে এটি একটি জনশ্রুতি আছে যে পাম্পে তেলের দাম বেড়ে গেলে সরকারের অস্তিত্ব নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। ফলে উত্তর আমেরিকার যে কোনো সরকার চায় যে তেলের দামটা নিয়ন্ত্রণে থাকুক। ডোনাল্ড ট্রাম্পের জন্য সামনে মধ্যবর্তী নির্বাচনের আগে অ্যাফোর্ডেবিলিটির প্রশ্ন, ইনফ্লেশন নিয়ন্ত্রণের প্রশ্ন তার সামনে প্রকটভাবে দেখা দেবে। ফলে তিনি কোনোভাবেই চাইবেন না যে এই সময়ে তেলের দাম বেড়ে গিয়ে নাগরিকদের মধ্যে, তার দেশের নাগরিকদের মধ্যে অস্থিরতা তৈরি হোক। ফলে ইরানের যে ওয়েল ইনফ্রাস্ট্রাকচার আছে সেটি যাতে কোনোভাবে নষ্ট না হয়ে যায়, ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে সেই ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পেরও ইন্টারেস্ট আছে। ইরান ওপেকের সদস্য দেশ, প্রতিদিন মোটামুটি 3.5 মিলিয়ন ব্যারেল তেল তারা উৎপাদন করে। ফলে ইন্টারন্যাশনাল ওয়েল মার্কেটে তাদের যে কন্ট্রিবিউশন সেটা খুবই গুরুত্বপূর্ণ। আবার হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে। যে ওয়ার্ল্ড যেই সাপ্লাই, সেই সাপ্লাই 20% এই হরমুজ প্রণালী দিয়েই সাধারণত ক্যারি করা হয়। এখন পর্যন্ত সেটিকে অবরুদ্ধ করা হয়নি, কিন্তু ভয় আছে যে ইরান শেষ পর্যন্ত সেখানে, মানে জাহাজ চলাচল বন্ধ করে দেবে কিনা। কিন্তু বিশ্লেষকরা মনে করছেন যেহেতু ইরানকেও এই তেলের রেভিনিউর উপর তাদেরকে সার্ভাইভ করতে হয়, ফলে তারা আসলে এটি করবেন না। কিন্তু এর বাইরে যে আলোচনাটি খুব বেশি প্রকাশ্যে আসেনি, সেটি হচ্ছে তেল সরবরাহে বিঘ্ন ঘটবে, তার দাম বাড়বে, সেটি যেমন সত্য, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ যে বিষয়টি সাইলেন্টলি আলোচনার মধ্যে এসেছে, মোস্টলি ইনভেস্টমেন্ট ওয়ার্ল্ডে যে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা শুরু হয়েছে, সেটি হচ্ছে এই পরিস্থিতি বেশি দিন চলতে থাকলে মানি ফ্লো, ক্যাশ ফ্লো, সেটি ব্যাহত হবে। এবং এটা নিয়ে ক্যানাডিয়ান ইনভেস্টমেন্ট ওয়ার্ল্ডে খুবই চিন্তার মধ্যে আছে, কারণ কানাডার বেশ বড় কতগুলো ইনভেস্টমেন্ট ফার্ম, এমনকি রয়্যাল, তাদের প্রায় সবারই মিডল ইস্টের বিভিন্ন দেশগুলোতে তাদের ইনভেস্টমেন্ট আছে, এবং তাদের সামনে আরও নতুন করে ইনভেস্টমেন্টের পরিকল্পনাও তাদের ছিল। কিন্তু এখনকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তাদেরকে খানিকটা থমকে যেতে হয়েছে। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে পার্সিয়ান গালফ যে কান্ট্রিজগুলো আছে, মধ্যপ্রাচ্যের এই দেশগুলো বিগত 2 দশকে আসলে সেটি বিশ্বের বিভিন্ন দেশের ধনকুবেরদের বিনিয়োগের একটা হট ব্যাডে পরিণত হয়েছে। এবং তার কারণও আছে
বিশেষ করে কাতারের দোহা, দুবাই, আবুধাবি, ইউনাইটেড আরব আমিরাতের এই দেশগুলোতে পলিটিক্যালি তারা একটা কাম অ্যান্ড কোয়েট কান্ট্রিজ, অন্তত গত 2 দশকে তাই দেখা গেছে যে তারা আসলে কারোর প্রতি মানে অন্য কোনো দেশের মানে যেসব জিও পলিটিক্যাল যেসব কনফ্লিক্ট আছে, অস্থিরতা আছে, সেগুলোতে তারা নিজেদেরকে ইনভলভ করে না। এর বাইরে সেখানে মানে নানা ধরনের ইনভেস্টমেন্ট ইনসেন্টিভ তারা সরকারিভাবে দিয়ে থাকে এবং ট্যাক্স হার অত্যন্ত লো। ফলে বিনিয়োগের অনুকূল পরিবেশ, রাজনৈতিক স্থিতিশীলতা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের শান্ত একটা পরিবেশ, মানে অনেকটা সুইজারল্যান্ড হিসাবে ভাবা হয় মিডল ইস্টের এই দেশগুলোকে। যার কারণে বিশ্বের বিভিন্ন দেশের ধনকুবেররা সেখানে তাদের ইনভেস্টমেন্ট করার জন্য বা ওয়েস্টার্ন মানে ইউরোপ আমেরিকার বড় বড় ফান্ড ম্যানেজাররা বা ইনভেস্টমেন্ট কোম্পানিগুলো এবং অন্যান্য কোম্পানিগুলো মূলত সেইখানে তারা মানে তাদের ইনভেস্টমেন্ট নিয়ে তারা সেখানে সক্রিয় আছে। এমনকি কানাডার খুবই প্রভাবশালী মানে ব্রোকফিল্ড অ্যাসেট ম্যানেজমেন্ট, তারা সেখান থেকে দীর্ঘদিন ধরে তহবিল সংগ্রহ করছে। আরবিসি, ন্যাশনাল ব্যাংক, ম্যানুলাইফ ফাইন্যান্সিয়াল, সান লাইফ, যেসব বড় বড় কোম্পানিগুলো আছে তারা সেখানে মোটামুটি বিনিয়োগের জন্য তাদের বিনিয়োগ আছে এবং বিনিয়োগ বাড়ানোর তাদের প্রস্তুতি চলছিল। কিন্তু এমন একটা সময় এই যে ইরানে হামলা এবং তারপর ইরান মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে মিসাইল হামলা করে, তার মধ্যে আবুধাবি, দুবাই এয়ারপোর্ট, বুর্জ আল আরব হোটেল, বাহরাইনের হাইরাইজ বিল্ডিং, এগুলোকে তারা ক্ষতিগ্রস্ত করেছে। কিছুদিন আগেও এটা মানে কল্পনারও অতীত ছিল যে এইসব জায়গায় কোনো ধরনের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হতে পারে বা এইসব জায়গায় কোনো ধরনের অনিরাপদ অবস্থান তৈরি হতে পারে। কারণ সারা বিশ্বের বিলিয়নিয়াররা এখানে তাদের থাকা, উঠা বসা, অফিস, ব্যবসা বাণিজ্য কেন্দ্র হিসেবে তারা এই জায়গাটিকে ব্যবহার করে। এখন যেটি হয়েছে, মিসাইল হামলা, ইরানের মিসাইল হামলার পরে এমনকি ডিপি ওয়ার্ল্ডের মতো বিশ্ববিখ্যাত কোম্পানি তারা ওখানে যে তাদের পোর্ট কার্যক্রম তারা সেটিকে ফর নাও স্থগিত করে রেখেছে মিসাইল হামলার পর। এবং এই অধিকাংশ কোম্পানিগুলো সেখানে মোরলেস এখন তাদের কার্যক্রম তারা পরিচালনা করতে পারছে না। এবং মধ্যপ্রাচ্যের এই অধিকাংশ বিনিয়োগ উপাদানগুলি হচ্ছে আসলে মানে কম্পোনেন্ট অফ ইনভেস্টমেন্ট, সেগুলো আইদার সরকারি মালিকানাধীন অর পার্শিয়ালি সরকারি মালিকানাধীন। এমনকি গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার যে ইনভেস্টমেন্ট কোম্পানিগুলো আছে, প্রাইভেট ইকুইটি ফান্ডগুলো আছে, তারা এমনকি যে ওয়েলথ সভারেন ওয়েলথ ফান্ডগুলোর উপর তাদের নির্ভরশীলতা সেখানে আছে। ফলে এই যে মিসাইল হামলা এবং যুদ্ধ অবস্থা সেখানে চলছে, তৈরি হয়েছে, ফলে তাদের কার্যক্রম এখন স্থগিত হয়ে আছে। আর এটি যদি কন্টিনিউ করে সেই ক্ষেত্রে দেখা যাবে যে সেখান থেকে ক্যাশ ফ্লোটা, কারণ ওখান থেকে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, এমনকি এশিয়ান অনেক দেশগুলোতেও, এমনকি বাংলাদেশেরও বিনিয়োগ আছে সেই সব জায়গাগুলোতে, ফলে সেই ক্যাশ ফ্লোটা ব্যাহত হবে। এবং ক্যাশ ফ্লো একই সঙ্গে যদি তেলের দাম বেড়ে যায়, ক্যাশ ফ্লো ব্যাহত হয়, নগদ ক্যাশ যদি এইসব দেশগুলোর হাতে বা ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কাছে না যায়, তাহলে অর্থনীতিতে কী ধরনের একটা ইম্প্যাক্ট হবে সেটি সহজেই আন্দাজ করা যায়। ফলে এই সামগ্রিক চিন্তাগুলো সরকারগুলোকে যেমন চিন্তিত করছে, ইরানকেও ভাবনায় ফেলেছে, ডোনাল্ড ট্রাম্পকেও ভাবনায় ফেলেছে। যার কারণে সবার মধ্যে এখন আলোচনা হচ্ছে যে কিভাবে কত দ্রুত মোটামুটি ধরনের একটা পরিস্থিতিকে অন্তত এই যে মিসাইল হামলা কিংবা যুদ্ধ অবস্থা, এই অবস্থার থেকে বের করে আনা যায়। যদিও ডোনাল্ড ট্রাম্প এক ইন্টারভিউতে বলেছেন যে 4 সপ্তাহের মতো লাগবে পুরো পরিস্থিতি সেখানে নিয়ন্ত্রণে আনতে, কিন্তু 4 সপ্তাহ কিন্তু সময়টা একেবারে কম না। ফলে যদি 4 সপ্তাহ ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য অনুসারে কিংবা তার চেয়ে বেশি সময় চলতে থাকে, তাহলে এই মানি ফ্লো ব্যাহত হওয়ার কারণে কিংবা বন্ধ হয়ে যাওয়ার কারণে, তেলের ফ্লো বাধাগ্রস্ত হওয়ার কারণে সামগ্রিকভাবে পুরো বিশ্বের অর্থনীতিতে নতুন করে একটা টালমাটাল অবস্থা তৈরি হবে। সেই অবস্থাটা আমরা চাই কি না, সেই অবস্থাটা ডোনাল্ড ট্রাম্প কিংবা যারা এই পরিস্থিতিতে পার্টি এই পরিস্থিতি তৈরি করেছেন তারা চায় কি না, সেই প্রশ্নের উত্তর আমরা খুঁজতেই থাকব। কেননা এই অনিশ্চয়তা তৈরি হলে, মানি ফ্লো, ক্যাপিটাল ফ্লো ব্যাহত হলে, তেলের দাম বেড়ে গেলে সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হব আমরা সাধারণ মানুষ।